অষ্টমঙ্গলা সেরে পরের দিনই সুগত অতসীকে নিয়ে দুন এক্সপ্রেসে চড়ে বসল। মৌসুরিতে 1 সপ্তাহের জন্য থাকবে তারা। হানিমুন ডেস্টিনেশন বিয়ের আগে স্থির করা ছিল। বিয়ের 2 দিন আগে আত্মীয় স্বজন ভাই বোনেরা সব এসে পড়েছিল। আইবুড়ো ভাতের দিন তো হাসি আড্ডা গানে জমে উঠেছিল আসর। সুগতও খুব খুশি ছিল। বিয়ে নিয়ে প্রথম দিকে যথেষ্ট খুঁতখুঁতানি ছিল তার, তবে বাবা ও কাকারা তার জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করে এনেছিলেন। অতসীদের মধ্যবিত্ত পরিবার, আত্মীয় স্বজন হই হুল্লোড় এসবের মধ্যেই বড় হয়েছে সে। পল সায়েন্সে MA করে বিএড করেছিল। সুগতর কোনো আপত্তি নেই যদি তার বউ স্কুলে চাকরি করে। সেও নিজে একটি স্কুলে ফুল টাইম আর অন্য 2টি কলেজে পার্ট টাইম লেকচারার। তাছাড়া বাড়ির একতলায় তার কোচিং সেন্টারের ভিড় লেগেই আছে। সায়েন্সের টিচার সুগত দা বা সুগত স্যারকে ওই এলাকার কে না চেনে। বিয়ে উপলক্ষে খুশির হাওয়া বইছিল বাড়িতে, কিন্তু ফুলসজ্জার পরের দিনই হঠাৎ করে কেমন যেন সুগত এত গম্ভীর হয়ে গেল। অতসীর মুখেও হাসি নেই। সে বিয়ের দিন থেকেই ছিল না। সুগতর মা মনোরমা ভেবেছিলেন যে মা বাপের একমাত্র মেয়ে, তাই হয়তো মনোকষ্টে ভুগছে, কিন্তু এখন কেমন যেন অন্যরকম ঠেকছে। ফুলসজ্জার পরের দিন সকাল সকাল চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সুগত ব্যাক ব্রাশ করা চুলের ভেতর হাত চালাচ্ছিল অন্যমনস্কভাবে। মনোরমা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ রে, তুই কে বিয়েতে খুশি হসনি? কি যাতা বলছো মা, এখন এইসব কথা না বললেই নয়। বিরক্ত সুগত নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দেয়। মা ভাবেন তার শান্ত সুশীল স্বভাবের ছেলেটা 2 দিনেই কি হাল হয়েছে। আর দেরি না করে স্বামীকে বলেই ফেললেন তিনি। পই পই করে বললুম, ছেলের পছন্দ অপছন্দ না জেনে বিয়ে দিও না। ছেলে আমার বিয়ে করতে চাইছে না, তাতে কি? অনেকেই তো আজকাল দেরি করে বিয়ে করে। এখন হলো তো কি যে সর্বনাশ হলো তা কে জানে। কি হয়েছে কি বলবে? সকাল সকাল এত ভূমিকা করছো কেন, খুলে বলো দেখি। ছেলে আমার সুখী হয়নি, অতসীকেও পছন্দ হয়নি। ও কিসব কথা তোমাকে বলেছে নাকি? ওকে মুখ ফুটে বলার ছেলে? অন্য ধারার মানুষ আমার সুগত, বুক ফাটবে তবু মুখ ফাটবে না। আমি দেখে বুঝেছি, ওরা কাল রাতে আলাদা শুয়েছিল। ও এই ব্যাপার? হো হো করে হেসে উঠলেন শুভেন্দু। আরে হানিমুন থেকে ফিরে এলে দেখবে সব ঠিক হয়ে গেছে। হলেই ভালো। আমার বাপু অত জ্বালাশয় না। মৌসুরিতে পৌঁছে যথেষ্ট বেগ পেতে হলো। টাউনের অনেক আগে গাড়ি থেকে নামতে হলো তাদের। প্রচুর স্নোফল হয়েছে, অন্ততপক্ষে 5 কিলোমিটার পথ হেঁটে উঠলে তবেই তাদের হোটেলে পৌঁছানো সম্ভব। অতসী হিলতোলা জুতো পরেছিল। বরফের মধ্যে বারবার তার পা গেঁথে যাচ্ছিল। তার ওপর 2 পায়ের মোজা ভিজে সপসপে হয়ে গেল, আর হাঁটতে পারছিল না সে। সুগত তাকে জড়িয়ে ধরে নিয়ে গেল অনেকটা পথ, কিন্তু এবার অতসী হার মানল। আর পারছি না, আমি পারছি না, আমার পায়ে কোনো সার নেই, যন্ত্রণা হচ্ছে। সুগত ভয় পেয়ে গেল। এই রে, ফ্রস্ট বাইট হলো নাকি? কোনো মতে একটা ঘোড়াওয়ালাকে ধরে এনে অতসীকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিয়ে বলল, স্টার্লিং রিসর্ট। খাদের ধার দিয়ে ঘোড়াটা যেভাবে যাচ্ছিল, অতসীর বুক ঠিপঠিপ করতে থাকে। কোনো মতে পিছন ফিরে দেখার চেষ্টা করে সুগতকে, তাকেও দেখতে পায় না। কিছুক্ষণ আগে তো ভারী জুতোর সঙ্গে বরফে চায়ের সংঘর্ষে শব্দ কানে আসছিল, কিন্তু এখন তো শুধুমাত্র ঘোড়ার খুরের শব্দ আর হিমেল ঠান্ডা বাতাসে সনসন শব্দ। তার উপর হাতগুলো কেমন যেন অসাড় হয়ে আসছে। অতসীর চোখ বন্ধ হয়ে আসছিল। ঘোড়াওয়ালা তাকে কোলে করে হোটেলের লবিতে শুইয়ে দেয়। রিসেপশনে অতসীকে কোনোভাবে তার স্বামীর নাম বলতে পেরেছিল। কোনো রকমে তারাই তাকে রুমে বিছানায় পৌঁছে দেয়। তার চোখ বন্ধ হয়ে গেলে প্রায় ফ্রোজেন হয়ে শুয়ে থাকার মতো সে শুয়ে থাকলো। 2 দিন পরে তার জ্ঞান ফিরল। এই 2 দিন দুরাত সুগত ক্রমশ তাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে গেছে। হাতে পায়ে গরম তেল মালিশ করেছে, চামচে করে গরম দুধ, ব্র্যান্ডি, ভদকা ইত্যাদি খাওয়াবার চেষ্টা করেছে। যখন কোনো কিছুতেই কাজ দিল না, তখন নিতান্ত কোনো উপায় না দেখে শুধু নিজের স্ত্রীকে বাঁচানোর তাগিদে তার শরীরে উত্তাপ দিতে বাধ্য হলো। যদিও ঘুম ভাঙতে অতসী বুঝতে পারল সব, তবুও সে সুগতের ওপর রাগ করল না। আফটার অল আমি ওনার বিবাহিতা স্ত্রী। তাছাড়া উনি যা করেছেন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার জন্যই করেছেন। বরঞ্চ মুখে তার মায়া হতে থাকলো মানুষটির ওপর। তবু কি কারণে যেন ছেলে মানুষটার মতো ডুকরে ডুকরে সে কেঁদে ওঠে। আই এম সরি অতসী, কোনো উপায় ছিল না আমার। ভুলে যেও, ভেবে নিও কিছুই হয়নি, আর কাউকে কিছু জানানোরও দরকার নেই। স্নান করবো, চোখের জল মুছে শান্ত গলায় বলল অতসী। হ্যাঁ যাও, গিজার অন করে রেখেছি আমি। বাথটাবে নিজেকে অর্ধেকটা ডুবিয়ে দেয়। আকাশ পাতাল ভাবতে থাকে অতসী। এ বিয়ে সে করতে চায়নি। সে তো পলাশকে ভালোবাসে, কিন্তু পলাশ টালির বাড়িতে থাকে, প্রাইভেট জব করে, তাও সেলসম্যানের। শুনেই বাবা মা নিমরাজি হলেন। শুধু মা কিংবা বাবা নয়, জেঠু, মামুনি, কাকিমা, মাসি, পিসি প্রত্যেকেই ওকে বোঝানোর খুব চেষ্টা করলেন। তুই পলাশের সঙ্গে বিয়ে করে সুখী হবি না অতসী, বোঝার চেষ্টা কর প্লিজ। ওদের স্টেটাস আর আমাদের স্টেটাস এক নয়। ভালোবাসা কি স্টেটাস, জাতি, কমিউনিটি এসব মানে পিসিমণি? আমি তোকে খুব ভালোবেসেছি। ভালোবাসা এক, আর বিয়ে করে সংসার করা আর এক জিনিস।
তুই টালির বাড়িতে কলোনিতে থাকতে পারবি? মা বললেন, অতসী, তুমি যদি ডিসাইড করে থাকো যে পলাশকে বিয়ে করবে, করতে পারো, তবে কোনো অনুষ্ঠান জাঁকজমক ছাড়াই তোমাকে বিয়ে করতে হবে, কারণ আমি লোক হাসাতে পারবো না। তাছাড়া তুমি তো আমাদের আশা স্বপ্নকে জলাঞ্জলি দিতে চাইছো। যেহেতু আমি অ্যাডাল্ট, তোমায় তো আর জোর করে বিয়ের পিড়িতে বসাতে পারবো না। অতসী বাবা মাকেও কষ্ট দিতে চাইছিল না, আবার পলাশকেও ভুলে যাওয়া অসম্ভব। বিয়ের আগে বার চারেক ডেটিংয়ে গিয়েছে সুগতর সঙ্গে। সারপ্রাইজিংলি সুগত তাকে প্রেমিকা রূপে এতখানি রেসপেক্ট দিয়েছে, কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো সিঙ্গারকে রোমান্টিক গানের অনুরোধ করা, কখনো স্যাম্পেনের সঙ্গে সেলিব্রেশন, কখনো হীরের আংটি। এত কিছুর মধ্যে সে পলাশকে বিষয়ে বলেই উঠতে পারল না। সে যে কি করবে বুঝে উঠতে পারছে না। বুঝে উঠতে না উঠতে বিয়ের ডেট এসে গেল। তবে ফুলসজ্জার দিন সুগত যখন তাকে আদর করতে চাইছিল, তখন সে এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। না, আপনি আমায় ছুতে পারেন না, আমার শরীর মন অন্য কারোর জন্য নিবেদিত। অতি সংকোচ বোধ করে অতসী, নিজেকে দোষী মনে হতে থাকে তার। সে কান্নায় ভেঙে পড়েছিল সেদিন। সুগতর কাছেও বিষয়টা এতটা আকস্মিক ছিল যে সেও বুঝতে পারছিল না যে কি করবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি ছাত্রছাত্রীদের সামনে তার প্রেস্টিজদের দফা রফা হয়ে যাবে। অত্যন্ত রূঢ় স্বরে বলেছিল, আগে বললে তো আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। শুনে অতসী মরমে মরে যেতে থাকলো। আজও তার বাথটবের জলে ডুবে মরতে ইচ্ছা করছিল। ফ্রস্টবাইট হয়ে মরে গেলাম না কেন, হায় ঈশ্বর! এর চাইতে তো খাদে পড়ে মরে গেলেও ভালো ছিল। সুগতর মতো একজন ভালো মানুষকে আমি কিভাবে ঠকালাম। পলাশের প্রেমিকা জানা সত্ত্বেও মানুষটা আমাকে এতখানি খেয়াল রেখেছে, আমাকে কিভাবে যত্ন করছে। পলাশের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য দেরাদুনের টিকিট তার হাতে তুলে দিয়ে এসেছে। সুগত কেন এত কিছু করছে তার জন্য? এও কি ভালোবাসা নাকি মহানুভবতা? মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সে বাথরুম থেকে বেরিয়ে এলো। এসো, গরম কফি খাও, বেটার ফিল করবে। তারপর আমরা সাইট সিনে যাব। আজ ওয়েদার বেশ ভালো, আমি গাড়ি বলে দিয়েছি। আমি কোথাও যাব না, কফিতে চুমুক দিয়ে বলল অতসী। সরি, আমার মনে হয়েছিল না যে সে অধিকারটুকু আমার নেই। ওকে, আমি না হয় একাই ঘুরে আসবো, বিষাদ মাখানো স্বরে বলল সুগত। না, তা নয়, আমার শরীর মন কোনোটাই ভালো নয়। সে কি, আর 3 দিন পরেই তো পলাশ আসছে। তোমার তো আর মন খারাপ হবার কথাই না। এখন ছুটি পেল না, তা না হলে আগেই চলে আসতো। আমি কথা দিয়েছিলাম যে তোমাদের মিলিয়ে দেব, কথা রেখেছি। অতসী চুপ করে থাকে। সেদিন সারাটা দিন সে ভাবনার অতল গহ্বরে তলিয়ে যায়। পরের দিন সে খানিকটা স্বাভাবিক হলো। সুগতর সঙ্গে বন্ধুর মতো মিশতে থাকলো, বেড়াতে গেল, কেনাকাটাও করলো। তুমি আমার বাড়ির লোকেদের জন্য এত কিছু কিনছো কেন অতসী? ফিরে গিয়ে আমি কি জবাব দেবো বলো তো? বলবেন অতসী খাদে পড়ে মরে গেছে। মরেই তো যাচ্ছিলাম। কি যেটা বলছো? অতসী বেঁচে থাকবে, হয়তো সারা জীবন আমার মনে। সুগতর চোখের গভীরতায় অতসীর কাজল কালো দৃষ্টি ডুবে যেতে থাকলো। ছলছলিয়ে উঠল পটল চেরা চোখ দুটো। হর্ষ বিষাদে আরো 3টে দিন পার হয়ে গেল। পলাশ ট্রেনে উঠে মেসেজ করেছিল, সুগত জানায়। শুনে অতসী রিয়াক্ট করে না। কাল পলাশ আসবে, অথচ সে খুশি হতে পারছে না। আগে তো তার আসার খবর পেলেই বুকে ধকবকানি বেড়ে যেত। আজ কেন এরকম অনুভূতি হচ্ছে? তবে কি আমার অনুভূতিগুলো মরে গিয়েছে? অতসী ভাবে। আর সুগত দীর্ঘশ্বাস ফেলে। কাল পলাশের সঙ্গে অতসীর মিলন হবে। কাল অতসীকে পলাশের হাতে তুলে দিয়ে আমার ছুটি। দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অতসী। দূরে পাহাড়ের গায়ে আলোকসজ্জার দিকে একদৃষ্টে তাকিয়ে নিজের মনকে প্রশ্ন করে, কি চাও তুমি মন? তুমি সুগতর সঙ্গে পলাশকে কম্পেয়ার করছো কেন? মন উত্তর দেয়, সুগত কত ম্যাচিওর, শান্ত, সুপুরুষ, আর পলাশ বজরাগী, ছেলে মানুষ, ছ্যাবলামো ছাড়া আর তো কিছুই জানে না। ড্রিঙ্ক করার পরও সুগত কত শান্ত, আর ও তো মাতাল হয়ে যায়। তোমার সারা শরীরটা ছিঁড়ে খুবলে খেতে চায়। সেই রাতে চোখে ঘুম নেই কারোর, না অতসীর না সুগত। অতসীর মন ব্রেনের সঙ্গে লড়াই করে চলেছে। আর কি একটা শূন্যতা সুগতকে গিলে খেতে আসছে। এর মধ্যে কিভাবে আমি অতসীকে এতটা ভালোবেসে ফেললাম? সে তাকে ছেড়ে থাকতে হবে বলে এতটা কষ্ট হচ্ছে। সুগত তার মনকে মানাতে পারছে না। পরের দিন সকাল 10টায় পলাশ এলো। অতসী রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছিল। একটু দূরত্ব রেখে দাঁড়িয়েছিল সুগত। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পলাশ এসে অতসীকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলেন। লাভ ইউ সোনা, লাভ ইউ। আশেপাশের লোকেরা হাঁ করে দেখতে থাকে। অতসী অপ্রস্তুত হয়ে পড়ে। ছাড়ো পলাশ, আমার এখনো ডিভোর্স হয়নি। তাছাড়া এরা সকলে জানে যে আমি সুগত স্ত্রী। সো হোয়াট? কে বোঝাবে পলাশকে? সে সুগতর দিকে এগিয়ে যায়, হ্যান্ডশেক করে বলে, এই যে মশাই, আমার জিনিসটাকে টাচ ফাচ করোনি তো? ইনট্যাক্ট আছে তো? সুগত উত্তর না দিয়ে রুমে চাবি ওর হাতে ধরিয়ে দেয়। ও, ধন্যবাদ। পলাশ অতসীর হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যায়। যাবার সময় বারবার অতসী সুগতের দিকে তাকাতে থাকে। সুগত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছিল, তবু তার চোখের কোণে জল চিকচিক করছিল, তা অতসীর চোখ ফাঁকি দিতে পারেনি।
পলাশ যখন অতসীকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত, সেই সময় সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে, উদাস বাউলের মতো। কতক্ষণ এভাবে কেটে গেল কে জানে। পশ্চিম আকাশে সূর্য যখন ঢল ঢল, তখন ডোরবেলটা বেজে ওঠে। চমকে ওঠে সুগত। দরজা খুলে অতসী লাগেজ নিয়ে ঢুকে এলো। কি হলো? কিছু নিতে ভুলে গেছো নাকি? না, নিজের ভুলটা শুধরাতে এলাম। মানে? আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রীরূপে থেকে যেতে পারি? কান্না ভেজা স্বরে বলল অতসী। আর পলাশ? ওকে চলে যেতে বলেছি, ওর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি আমি। কেন? কি এমন হলো যে? অতসী এগিয়ে এসে সুগতর মুখ নিজের হাত দিয়ে চেপে ধরে। ও আমার অতীত আর তুমি আমার বর্তমান, কিন্তু ও তোমার প্রেম, আর আমি যে তোমার প্রেম। গ্রহণ করো আমায়। অতসী সুগতর বুকে মাথা রাখে। সুগত দুই বাহু দিয়ে ওকে জড়িয়ে ধরে। সুগত যে অসম্ভব ব্রড মাইন্ডেড আগেই তার প্রমাণ দিয়েছিল, তাই অতসীকে গ্রহণ করতে ওর কোনো দ্বিধা থাকার কথাই নয়।